ভাবতে অবাক লাগে, মায়ের কাছ থেকে হাত খরচের টাকা নিতে নিতে কবে যে মাকে হাত খরচ দেওয়ার সময় চলে এলো। ছোটবেলায় ভাবতাম কবে যে একটু বড় হব, আর এখন মনে হয় যদি পারতাম একবার ছেলেবেলায় ফিরে যেতে, না থাকতো অতিথির চিন্তা, না ভবিষ্যতের টেনশন। আগে তো কোনো রকমে নিজের খরচাটা নিজে চালাতাম ফটোগ্রাফি করে, এখন তো সেটাও হয় না। তার কারণে আমি বাকিদের মতো অত স্ট্রেস নই। আমার বয়সেই সবাই মাত্র 18-19 হবে। কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, বড়দের মতো অত ব্রেন ওয়াশও করাতে পারি না, সে কারণে আমার কাছে কাজও আসে না। তবুও বেশ কয়েকদিন আগে একটা কাজ এসেছিল, তাই সকাল সকাল একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে কিন্তু হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছি, এবং রাস্তায় যেতেই আমার টিমমেট সৌভিক এসে হাজির। তারপর আমরা দুজন গল্প করতে করতে বেরিয়ে পড়লাম আজকের লোকেশন টকিপুরে, টাকি থেকে কিছুটা দূরেই। গাইস, এখন আমরা চলে এসেছি কাটাখালী ব্রিজের ওপরে, আর এখন কিন্তু ড্রেস চেঞ্জ করে নিচ্ছে সৌভিক। আর সৌভিক ড্রেস চেঞ্জ করে নিচ্ছিল তার কারণ আমাদের ফটোগ্রাফি টিমের জন্য একটা আলাদা ড্রেস কোড করেছি, যেটা আমাদের এলাকাতে আমরাই প্রথম। এখানে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া সকালবেলা। দাঁড়ালাম, সৌভিক কিন্তু একটু আগে কালো ড্রেস পরেছিল, এখন আমাদের নিজস্ব ড্রেস পরে নিলাম, সাদা ড্রেস। তো চলো আবার গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। আর এরপর আমরা চলে এলাম বনবিবি সেতুর ওপরে, যাকে এই নামে কম হাসনাবাদ ব্রিজ নামেই বেশি লোক চেনে। তবে কেউ একজন সত্যিই ঠিক কথা বলেছে, असली मजा मंजिल का नहीं रास्तों का है। আর রেলগেটে পৌঁছে দেখি ট্রেনটাও হাজির আমার ভিডিও ফুটেজ আসার জন্য। আর সকালবেলা এক কাপ চা না হলে যেন ঠিকঠাক জমে না, সে কারণে ক্লায়েন্টের বাড়িতে কাজে ঢোকার আগেই এক কাপ চায়ে চুমুক দিয়ে নিলাম। তখন দুপুর 1টা, আমরা জল এনে ফিরছিলাম। সারা সকাল থেকে বিভিন্ন রিচুয়ালস ছিল, সেগুলোর ব্লগ আর কমপ্লিট করা হয়নি, তার কারণ আমরা আমাদের কাজেই ব্যস্ত ছিলাম। আর সাথে কাউকে অ্যাসিস্ট্যান্টও নিয়ে আসা হয়নি যে আমাদের ব্লগ ভিডিওটা বানিয়ে দেবে। একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম, সকাল থেকে একটু চাপেও ছিলাম, সে কারণে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। এবার নানি মুখের জন্য অপেক্ষা করছি, আর আমার অবস্থা খুবই খারাপ, তার কারণ ক্লান্ত হয়ে গেছি আমরা। আর তারপরে আমার একটু শারীরিক প্রবলেম হচ্ছে, ওষুধ খেয়েছি, দেখা যাক। তারপরে আবার কালকে পরীক্ষা, সেই টেনশনে আরও কীভাবে কি টাইম ম্যানেজমেন্ট করবো এখনও জানি না। আগেই বলেছি সকালবেলা আমরা নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, সে কারণে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সেই চায়ে চুমুক দিয়েছিলাম, তারপরে একবার সোজা জল আনতে যাওয়া। আর মাঝখানে আমরা কিন্তু এই সিঙ্গেল শটগুলো নিয়ে নিচ্ছিলাম গ্রুমের। কেমন হয়েছে অবশ্যই জানিও, যদিও এগুলো র পিকচার, এডিট করার পরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে, তবুও জানিও কেমন লাগছে। অবশ্যই জল আনার পর এবার তো গায়ে হলুদের পর্ব, আর তার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মাঝে মাঝে চোখ খুলবেন, আমি যখন বলবো তখন বন্ধ করবেন। হ্যাঁ, চোখ এখন খুলে রাখবেন, আমার দিকে তাকিয়ে থাকবেন। আর এখানে কিন্তু আমরা এই প্লাস্টিকের ঝুড়িটা ইউজ করছিলাম, যাতে জলগুলোকে আরও স্পষ্টভাবে ক্যাপচার করা সম্ভব হয়। আর ক্যাপচার করার ছবিটা কিছুটা এমনই এসেছিল, যদিও আমি নিজের মনের মতো করতে পারিনি। তবে আপনারা যারা নিজেদের স্পেশাল মুহূর্ত বন্দি করার জন্য ফটোগ্রাফারদের ডাকেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্রতিটা কাজে তাড়াহুড়ো লাগাবেন না, একটু সময় দেবেন, সময় দিলে একমাত্র ভালো ছবি আসে। অ্যান্ড গাইস, এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে খাওয়া দাওয়ার সাথে সাথে প্রায় 4:30 বেজে গেছিলো আমাদের। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেতেই আমরা বেরিয়ে পড়ি মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 40 মিনিটের পথ শুনলাম, যেটা এখন পর্যন্ত ঠিক নয়। আর ছেলে গাড়ি পিছনে আসছে। তারপর গ্রুমের গাড়িকে ফলো করে আমরা এগিয়ে চললাম কনের বাড়ির উদ্দেশ্যে। আর লোকেশানটা ছিল কানমারি বলে একটা জায়গা, যেখানে আমি এর আগে কখনোই যাইনি, আর নামটাও প্রথমবারই শুনেছিলাম। আর সেদিন ছিল চাঁদনি রাত। চাঁদনি রাতে এত সুন্দর একটা বাইক রাইড করতে দারুণ লাগছিল। এখন আছি মালঞ্চ ব্রিজের ওপরে, আর আমাদের বরের গাড়ি এখন অনেকটাই পিছনে পড়ে গেছে, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো এই আমাদের সাথে আরও দুটো দাদারা আছে, তারা দাঁড়িয়ে আছে এখানে। আসলে রাস্তাটা অনেকটাই জটিল, সে কারণেই ওরা এসেছিল মেয়ের বাড়ির তরফ থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর বরের গাড়ি মালঞ্চ ব্রিজে এসে পৌঁছালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি হাইওয়ের উদ্দেশ্যে। 80-90 স্পিডে চাঁদনি রাতে বেশ একটা লম্বা রাইড করতে ভালোই লাগছিল। তবে চিন্তায় পড়ছিলাম, তার কারণ এত বড় একটা হাইওয়েতে পুরো রাস্তায় ফাঁকা ছিল। যাওয়ার সময় তো চলে যাচ্ছি, আসার সময় কীভাবে আসবো এত দামি দামি ক্যামেরা ইকুইপমেন্টস নিয়ে, সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম। যদিও কনের বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা ঢুকতেই পারছিলাম না। আর কনের বাড়ি ঢুকেই কিন্তু আমরা প্রথমে লাইটগুলো সেট আপ করে নিচ্ছিলাম, তাছাড়া লোকেশানগুলো দেখে নিচ্ছিলাম কোথা থেকে আমাদের বেশি সুবিধা হবে।
আর কফি খেতে বাইরে বেরিয়ে দেখি সবাই মনের আনন্দে নাচ করছে। বাঙালির বিয়েতে কিছু হোক আর না হোক এইগুলো বেশ জমজমাটভাবেই হয়। তখন রাত 10:41, প্রায় রাত 11টা বাজতেই যায়। সবাই প্রায় খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছে, অর্ধেকেরও বেশি খালি হয়ে গেছে। এখন শুধুমাত্র পুরোহিত মশাই, আমরা ফটোগ্রাফাররা আর কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই রয়েছে। মোটামুটি বিয়ের কাজ সবেই শুরু হয়েছে। আর এর আগে আমরা কিন্তু সিঙ্গেল ব্রাইট শটগুলো আমরা নিয়ে চলে এসেছি। এখন একটু রেস্ট মোডেই ছিলাম আর কি, এনার্জি সেভিং করছিলাম। তার কারণ এইসব কাজে প্রচুর রাত জাগতে হয়। আর বিকেলবেলাতে আমরা কতটা রেস্ট নিয়েছিলাম সেটা তোমরা দেখেইছিলে ব্লগে। ফটোগ্রাফির মাঝে মাঝে ফাঁকা সময় পেলে আমরা ব্লগটাও কন্টিনিউ করছিলাম। মোটামুটি আমাদের সব কাজই কমপ্লিট হয়ে গেছিলো, বিয়েটাও কমপ্লিট হয়ে গেছিলো, শুধু সিঁদুরদানি বাকি, মানে মন্ত্র পড়া প্রায় অর্ধেকেরও বেশি কমপ্লিট। সম্পূর্ণ বিয়েটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বেশ কিছু কাপেল শট নেওয়ার জন্য। আসলে আমরা দুজনে এসেছিলাম মাত্র, একটু চাপ হয়ে যাচ্ছিলো আমাদের দুইজনের পক্ষে। ব্লগও সেভাবে দেখানো হয়নি, বিভিন্ন রিচুয়ালসও আমরা দেখাতে পারিনি। সিঁদুরদান, মন্ত্র পড়া থেকে শুরু করে মালাবদল থেকে শুরু করে অনেক জিনিসই দেখাতে পারিনি, ব্লগের মাঝখানে গ্যাপ চলে গেছে। তার কারণে আমরা নিজেরাই ফটোগ্রাফি করতে ব্যস্ত ছিলাম। আজকে আমাদের শুট এখানে শেষ করলাম, এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখানে এসে একটা খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি, যেটা হলো শুনলাম যে এই রাস্তা দিয়ে নাকি অনেক সমস্যা হয় এবং রিক্সের রাস্তা আর কি। যেহেতু আমাদের কাছে অনেক ক্যামেরা আছে এবং অনেক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে যেতে আমাদের খুবই নার্ভাস ফিল হচ্ছে। তবুও অনেক দামি ইকুইপমেন্ট, অনেক কষ্ট করে কেনা। যেহেতু সমস্যার জন্য আমাদের রাত্রে বাড়িতে ফিরতেই হবে, ওর কালকে এক্সাম আছে, তাই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে যেভাবে হোক আমাদের বাড়িতে ফিরতে হবে। তো আমরা বেরোচ্ছি, ভয় করছে তবুও কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। দেখা যাক। চলো টাটা, আমি যাই বাড়ির দিকে, পরীক্ষা কালকে, বাড়িতে প্রিপারেশন নেবো। আচ্ছা, তবে ওই রাতে আমাদের অনেকেই অনুরোধ করেছিল ওখানে থেকে আসার জন্য, কিন্তু আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছিল। তার কারণ আমার পরীক্ষাটা ছিল এক্সটার্নাল পরীক্ষা। ইন্টারনাল হলে তাও ভেবে দেখতাম, কিন্তু এক্সটার্নাল পরীক্ষায় আমি সময় মতো সকালবেলা যদি না পৌঁছাতে পারি কলেজে, সমস্যার সম্মুখীন হতাম। তাছাড়া এত রাত জাগার পরে সকালবেলা ঘুম ভাঙাটাও একটা কঠিন ব্যাপার। এবং ওই রাতে আমরা কিন্তু সত্যি প্রচণ্ড ভয়ে ছিলাম। পুরো রাস্তাটা জুড়ে ফেসবুক লাইভ করতে করতেই বাড়ি ফিরি। তাছাড়া মাঝে মধ্যে হেল্প ডেস্ক ছিল, সেখান থেকে আমরা সাহায্য নিয়েছিলাম। আসলে আমাদের কাজ শেষ করতে করতে প্রায় রাত 2টো বেজে গেছিলো। ওই গভীর রাতে পুরো নির্জন রাস্তা দিয়ে আসাটাও স্বাভাবিক বিষয় নয়। তাছাড়া ওই রাস্তাতে এত পরিমাণে দুর্ঘটনার পাশাপাশি ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা শোনা যায়। তাছাড়া আমাদের কাছে প্রায় ক্যামেরা ইকুইপমেন্টস ধরে 5-6 লাখ টাকার উপরে জিনিসপত্র ছিল, যেটা অনেকটা একটা রিস্কের ব্যাপার এবং আমাদের পুরো সারা জীবনের রোজগার। তো সে কারণে আরও বেশি আতঙ্কে ছিলাম। যাই হোক, অনেক হেল্প নিয়ে মানুষজনের সাহায্যে আমরা বাড়ি ফিরেছিলাম এবং পরের দিন ঠান্ডা মতো এক্সামও দিতে চলে গেছি। পড়াশুনো না করেও এক্সামটা ভালোই দিয়েছিলাম বিয়ের পরের দিন, এবং এক্সামের পরের দিন আবার ছিল রিসেপশন। তো এই রিসেপশন শ্যুটের জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছিলাম এবং সন্ধেবেলাতেই বেরিয়ে পড়ি আমরা কিন্তু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আজকে ছিল আমাদের রিসেপশনের শ্যুটটা ছিল। এখন যাবো, আর আমার পরীক্ষা ছিল এক্সামটাও ভালো করে দিয়েছি, তোমাদেরকে বললাম। আর এখন আমি আর সৌভিক আর আজকে নতুন একজন মেম্বারকে নিয়ে যাচ্ছি আমাদেরকে হেল্প করার জন্য। আগের দিন তো একদমই ব্লগ করার টাইম পাইনি, তার কারণে আমরা নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, ব্লগ করা হয়নি। তো আজকে ভাইকে নিয়ে যাচ্ছি, ব্লগও করবে আর আমাদের পাশাপাশি কাজও শিখবে। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর অলরেডি তোমরা জানো ওদিন একটা আমরা লাইভে ছিলাম, যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা খুবই ভয়ানক ছিল, আমাদের শোনা কথা যেটা। তো বাড়ি পৌঁছে গেছিলাম এরকম 4:30 না 4:30 বেজে গেছিলো, কিন্তু সাবধানে ফিরেছিলাম। আমরা যে ব্লগটা কন্টিনিউ করবো, আমাদের দুজনের ফোন কারোরই ফোনে চার্জ ছিল না, যার জন্য ওখানে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আজকে লাইভ করছিলাম, তো লাইভে প্রচুর মানে চার্জ একদম বার্ন হয়ে গেছিলো, যার কারণে তো আজকে আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের সাথে। চলো। তবে সেদিনের রিসেপশনের শ্যুটটা ছেলের বাড়িতে নয়, একটা লজ বুক করা হয়েছিল এবং লজটা ছিল হাসনাবাদের কাছাকাছিতেই, এবং আমরা সোজা চলে যাচ্ছিলাম ওই লজের উদ্দেশ্যে। তবে আমার সাথে শুধুমাত্র এরকম কোইন্সিডেন্স ঘটে কি জানি না, তোমাদের সাথে ঘটলেও জানিও। আমি আজ পর্যন্ত বেশিরভাগ টাইম যে কবার রেলগেট ক্রস করতে এসেছি সেই কবারই দেখি রেলগেট পড়ে থাকে এবং ট্রেনটা চলে আসে। তো এরকম রিলেটেবল কেউ যদি ফিল করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যাই হোক, এরপরে আমরা সোজা গিয়ে উঠলাম লজে এবং উঠে দেখি মোটামুটি কম বেশি অনেকে এসে হাজির। আর আমরা কিন্তু লাইটটাও সেট আপ করতে শুরু করে দিলাম। আর আমি তো টুকটাক কাজ করছিলামই, সাথে যে দুটোকে নিয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম তারা ফুচকা আর পকোড়া খেতে ব্যস্ত। একা একা তো একটু বেশি চাপ হয়ে যাচ্ছিলো পোর্ট্রেট প্লাস গ্রুপ ছবিগুলো নেওয়া, সে কারণে ফ্যানের হাওয়াতে একটু রেস্ট নিচ্ছিলাম। ছেলের বাড়ির তরফ থেকে কম বেশি সব আত্মীয় স্বজনেরই প্রায় ছবি তোলা হয়ে গেছিলো, আর মেয়ের বাড়ির তরফ থেকে তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। তখন যদিও রাত 10টা বেজে গেছিলো।
আমরা অপেক্ষা করছিলাম। তারপর হঠাৎ নিচে তাকিয়ে দেখি মেয়ের বাড়ির তরফ থেকেও আত্মীয় স্বজনের গাড়িটা এসে হাজির এবং প্রচুর আত্মীয় স্বজন এসেছে এবং তারা জনে জনে আসতে শুরু করলো এবার। আর এইদিকে ছেলেরা যে ক্যামেরা দেখলে চুলে হাত দেয় সেটা আরও একবার প্রমাণ করে দিলাম। যাই হোক, এদিকে মেয়ের বাড়ির তরফ থেকে সবাই কিন্তু এসে হাজির তত্ত্ব নিয়ে। বেশিরভাগ টাইমই সৌভিক ক্যামেরা করছিল আর আমি তো ল্যাচ খাচ্ছিলাম বসে বসে, মাঝে মধ্যে ভ্লগও কন্টিনিউ করছিলাম। হঠাৎই চোখে পড়লো পাশের বিল্ডিংয়ে দেখে এক কুকুর অতিথি ভাই বেশ আলাদাই সোয়াগ নিয়ে একদম দোতলায় ভালোই মজা নিচ্ছে। আর এরপর কিন্তু মেয়ের বাড়ির তরফ থেকে যেসব নতুন আত্মীয় স্বজনরা এসেছিল, দেরিতে এসেছিলো বলে আমরা প্রথমেই তো ছবি তুলতে পারিনি, তো তারপরে কিন্তু তাদের ছবি তুলে নিচ্ছিলাম। মেয়ের দাদা ভাই এবং অনেক আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই ছিল। আমি আর সৌভিক দুজনেই ক্যামেরা করছিলাম, পাশাপাশি আমার ভাইটাও ছিল, ভ্লগ কন্টিনিউ করছিল। অ্যান্ড গাইস, এখন আমরা একটু প্যাক আপ করে নিচ্ছি, আপাততভাবে খেতে চলে যাব, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। এখন আপাতত ব্রেক নিয়েছি আর এখন বাজে প্রায় রাত কটা বাজে ভাই? এখন বাজে 1:05। আমরা একটু ডিনার সেরে আছি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের কাপল শুট এখনো কমপ্লিট হয়নি, যখন হবে আবার তোমাদের সাথে। তখন রাত 1:42। কম বেশি সবাই খাওয়া দাওয়া করে চলেই গেছে বাড়িতে, আমরাই কয়েকজন ছিলাম। আমাদের জন্য আবার নতুন করে খাবার গরম করা হচ্ছে। আর দুপুরবেলা খাবার খেয়েছিলাম ঠিকই, সন্ধ্যেবেলা কফিও খেয়েছিলাম, কিন্তু এটাই আমাদের ডিনার। তবে অনেককেই বলতে শুনেছি ফটোগ্রাফারদের ভালো ভাই, ওরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যায়, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, ছবি তোলে, বাড়ি চলে আসে। হ্যাঁ, তারা হয়তো দুপুরের পরে কখনো এরকম রাত 1-2টোর সময় ডিনার করে দেখেনি কেমন লাগে। হ্যাঁ, ভালো মন্দ অবশ্যই আমরা পাই ঠিকই, কিন্তু ওই অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য খাওয়ার ইচ্ছেটাই যেন মরে যায়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা শুরু করে দিই আবারও কাপেল ফটোগ্রাফি। আর যাদের বিয়ে ছিল তারা সত্যিই খুবই সাপোর্টিভ ছিল। আসলে অধিকাংশ বিয়েতে আমরা একেবারে কাজ কমপ্লিট করেই খেতে যাই, কিন্তু সেদিন এতটাই রাত হয়ে গেছিলো যা দাদা এবং বৌদি বললো তোমরাই খেয়ে এসো তাড়াতাড়ি, তারপরে ফটোগ্রাফি করব। তাছাড়া ক্যাটারিংয়ের লোকজনও চলে যাবে, রাত 2টো বাজতে যায়, অত রাত তো আমাদের জন্য বসে থাকবে না। সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আবারও কাপল ফটোগ্রাফি করতে। অধিকাংশ টাইমে আমরা কাপল ফটোগ্রাফিটা আগেই সেরে নেই, তবু সেদিন একটু লেট হয়ে গেছিলো। গাইস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে রয়েছে দাদা বৌদি, তো আমাদের সাথে কাজ করে কেমন লাগলো তোমাদের অভিজ্ঞতা বলো? ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর ফ্রেন্ডলি পরিবেশে কাজ করে এরা। আচ্ছা, থ্যাংক ইউ। আর তারপর আমরা তাড়াহুড়ো করে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, তার কারণ আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। বাড়ি আবার এখান থেকে অনেকটাই, প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি। তো জিনিসপত্র আমাদের যা কেবল ছিল, ওয়্যারিং যা ছিল, সবগুলো আমরা কানেকশান রিমুভ করছিলাম। যেহেতু এখানে কোনো আলাদা ইলেকট্রিশিয়ান ছিল না, যেহেতু লজ, সে কারণে আমাদের সব নিজেরাই করতে হচ্ছিলো। এবং সব কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমাদের সবকিছু প্যাকিং হয়ে গেছে, এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। এখন রাত বাজে 2:54 ভাই, আর এক্ষুনি আমাদের 3টে বাজতে যায় আর আমাদের এক্ষুনি কাজ শেষ হলো। অ্যান্ড গাইস, এখন বাজে রাত প্রায় 3:20 আর আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। রাত তো অনেকেই জাগে, তবে রাত জেগে মোবাইল চালানো এবং রাত জেগে কাজ করার মধ্যে আকাশ পাতাল ফারাক। তার পরের দিন আমার কোনো এক্সাম ছিল না, সেই কারণে টেনশনবিহীনভাবে বেশি ঘুরেই বেড়াচ্ছিলাম, আর রাতের একটা লং রাইড নিচ্ছিলাম এবং ভাবছিলাম কখন বাড়ি গিয়ে একটা শান্তিপূর্ণ ঘুম দেবো। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু রাস্তা আসছিলাম, শিয়াল দেখতে পেয়েছি, আমাদের রাস্তা আর করছিল ভাই। একটা আড্ডা না ভাই, এখানে বাগানে ঢুকে গেছে রাস্তার মাঝখানে শুয়ে। আসলে সোশ্যাল মিডিয়ার জন্য আমি আমার জীবনটাকে প্রায় শেষ করে ফেলেছিলাম। আসলে আমার সব বন্ধু বান্ধবরা যারা আমার থেকেও পিছিয়ে ছিল, তারা যেন জীবনে এক ঝটকে এগিয়ে গেছে। সেটা সোশ্যাল মিডিয়াতে কোথাও ঘুরতে যাচ্ছে, কোথাও করছে, কি না কি করে ফেলছে। সবার সাকসেস দেখে আমি যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, যে আমার চেয়েও খারাপ পড়াশোনায় তারা আছে এই জায়গায়, আমি কি করছি জীবনে। তবে পরে একটা সময় পর উপলব্ধি করলাম যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটি এডিটিং প্ল্যাটফর্ম, যেখানে মানুষ বেছে বেছে তার ভালো স্মৃতি, অ্যাচিভমেন্টগুলোকেই তুলে ধরে, তার ফেলিয়ারগুলোকে নয়। তাই সোশ্যাল মিডিয়া দেখে অন্যের সাথে কম্পেয়ার নয়, নিজের মতো করে বাঁচতে শেখো।